জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। স্পিচ ডিলে শিশুদের ক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্টের ভূমিকা নিয়ে আজকে কথা বলবো। জি, যাদের স্পিচ ডিলে আছে, যে আমরা তো জানি যে স্পিচ ডিলে নিয়ে স্পিচ থেরাপিস্টরা কাজ করে, তাহলে অকুপেশনাল থেরাপিস্টরা কিভাবে স্পিচ ডিলে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা রাখে, দয়া করে একটু জানাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শিশুদের বক্তৃতা বিলম্ব বা স্পিচ ডিলে বলতে সাধারণত তাদের বয়সী অন্য শিশুদের তুলনায় যখন তারা যোগাযোগ করতে বা যোগাযোগের দক্ষতা বিকাশে যখন ধীরগতি হয়, তখনই তাকে বলে স্পিচ ডিলে। যারা কথা বলা, এখানে শব্দ গঠন বা কথোপকথন অংশ নেওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, সেগুলোকে প্রাথমিকভাবে আমরা স্পিচ ডিলে বলি শিশুর। এখানে একটা জিনিস মনে রাখা জরুরি যে শিশুর স্পিচ ডিলে শুধুমাত্র কথা বলার সমস্যাকেই বোঝায় না, এর পিছনে কিন্তু তার সেন্সরি সমস্যা থাকতে পারে, তার ওরাল মোটর সমস্যা থাকতে পারে, তার ব্রেন ডিসঅর্ডার থাকতে পারে। তার মানে ব্রেন ডেভেলপমেন্টটা সঠিকভাবে হয় নাই, যেটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি বা ব্রেন, হ্যাঁ, সঠিকভাবে মেমোরি ডেভেলপ করে নাই, তার শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরিটা, এই জিনিসগুলো কিন্তু থাকতে পারে। তো একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে এখানে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। প্রথমে যেমন ওরাল মোটর স্কিল, যেমন কথা বলতে গেলে তো আপনার আসলে শিশুটার মুখে প্রচুর শক্তি দরকার, ঠিক না? মুখের মাংসপেশিগুলো যদি দুর্বল থাকে, ঠিক মতো যদি মুখ হা করা বন্ধ করা, এই যে জিহ্বা কথা বলতেছে, জিহ্বা নড়াচড়া করা, গালে যদি শক্তি কম থাকে, লালা পড়ে মুখ দিয়ে, হ্যাঁ, এই যে এই ধরনের টাং টাই থাকে, এই ধরনের জিনিসগুলা, বা মুখের সেন্সরি প্রবলেমটা অনেক বেশি থাকে, তাহলে কিন্তু তাকে অবশ্যই ওরাল মোটর স্টিমুলেশনটা দিয়ে দিতে হবে। এবং অকুপেশনাল থেরাপিস্টরা কিন্তু ওরাল মাসাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন খাবার চিবানোর ক্ষেত্রে অনেক সময় খাবারের সমস্যার কারণে কিন্তু বাচ্চার স্পিচ ডিলে হয়, কারণ সে খাবার খায় নাই, শক্ত খাবার খেতে পারে না, যে কারণে মুখটা অনেক দুর্বল, এবং কথা বলার জন্য যতটুকু শক্তি দরকার, মুখে মাসেলের শক্তিগুলা দরকার, সেই শক্তিগুলা সে অর্জন করতে পারে না, সেই কারণে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে থাকে। কিছু কিছু বাচ্চাদের সেন্সরি সমস্যাটা অনেক বেশি থাকে, যেমন অডিটরি, যেটা দিয়ে আমরা কানে শুনি, বাচ্চা যদি কানে না শুনে তাহলে তো সে মুখ দিয়ে কথা বলবে না। হ্যাঁ, তারপর হলো তার যে টেস্ট এবং স্মেল, এই ধরনের জিনিসগুলো, এবং ভেস্টিবুলার, এই চারটা সেন্সরি সিস্টেমকে মূলত আমরা খুব প্রায়োরিটি দিয়ে থাকি। যেমন আপনার যেমন ভেস্টিবুলার সিস্টেমটাকে বলতেছি, যে কানের ভিতরে অবস্থান হওয়ার কারণে সে দেখা গেছে যে আমাদের স্পিচকে সম্পূর্ণভাবে সে নিয়ন্ত্রণ করতেছে, আমাদের বডি ব্যালেন্স এবং স্পিচকে নিয়ন্ত্রণ করতেছে। যেখানে কিন্তু আমি সবসময় বলি যে ভেস্টিবুলার স্টিমুলেশনটা বাচ্চাদের একটু বেশি দিতে হবে, সেন্সরি স্টিমুলেশনটা, হ্যাঁ, এবং অডিটরি স্টিমুলেশনটা বাচ্চাকে একটু যথেষ্ট পরিমাণে দিতে হবে। যেমন বাচ্চা ডাকলে শুনে না, কিন্তু আবার মোবাইলের শব্দে ঠিকই চলে আসতেছে, টেলিভিশনের শব্দে ঠিকই চলে আসতেছে, তার মানে কি? এটাও একটা জিনিস আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আপনারা। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তারপরে হলো যেমন সেন্সরি প্রসেসিং এর মধ্যে হাইপার হতে পারে, হাইপো হতে পারে, অতি সংবেদনশীলতা থাকতে পারে বাচ্চার মধ্যে, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। যেমন হাইপার এবং হাইপো, এগুলোর উপরে আমার ভিডিও আছে, আমি ভিডিওটা বড় করব না, যে জন্য আমি বলবো না এগুলা নিয়ে আজকে এই সেশনে। যেমন বিভিন্ন ধরনের স্বাদ, গন্ধ, ওরাল মোটরের গঠন বা শব্দ অভ্যস্ত করা, এগুলা কিন্তু করতে হবে, কারণ অনেক বাচ্চা আছে শব্দ নিতে পারে না। অনেক বাচ্চার মুখে সাউন্ডের সমস্যা হয়, মানে টোনটা, ভয়েস অফ টোনটা খুব লো, কথা বলার জন্য যতটুকু টোন দরকার এতটুকু টোন আসে না, সেইগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে যে সেন্সরি সমস্যাটা আছে কিনা। হ্যাঁ, আমরা বুঝবো কিভাবে? বিভিন্ন ভাবে কিন্তু বুঝতে পারি যে বাচ্চা দাঁত ব্রাশ করতে দিচ্ছে না, মুখে টাচ করতে দিচ্ছে না, দুর্বল, এই ধরনের জিনিসগুলা। 3 নম্বরে যে জিনিসটা বলবো, যে স্পিচ থেরাপির জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যাপারটা হলো, সেটা হলো স্পিচ ডেভেলপমেন্টের জন্য, সেটা হলো ফাইন মোটর এবং সামাজিকতা বৃদ্ধি। দেখেন, অনেকেই জিজ্ঞাসা করবে যে ফাইন মোটর এবং সামাজিকতা এটার সাথে কিভাবে যুক্ত? জি, এটার সাথে অনেকভাবে যুক্ত। ফাইন মোটর এবং সামাজিকতা এটার সাথে যুক্ত। যেমন কিভাবে এটা সেন্সরি প্রসেস, স্পিচ ডেভেলপমেন্টের সাথে যুক্ত। যেমন দেখেন, ইশারা করা, এই যে ইশারা করা, এই যে আমি হাই বলতেছি, টাই বলতেছি, এই যে কাছে আসো, এই যে যে জিনিসগুলো বলতেছি, এগুলো কিন্তু ফাইন মোটর একটা পার্ট। ফিঙ্গার পয়েন্টিং করা, অটিজমের সবচেয়ে বড় একটা কারণ হলো ফিঙ্গার পয়েন্টিং করতে পারে, যে ফিঙ্গার পয়েন্টিং করে একটা জিনিস দেখানো, এই জিনিসটা কিন্তু আমাদের বাচ্চারা বুঝে না, পারে না। এটাও কিন্তু একটা বড় একটা কারণ এখানকার জিনিসগুলোর মধ্যে। আরো যে জিনিসগুলো আছে, যেমন এখানে আছে, যেমন আপনার আহ প্লে বেস যে খেলাধুলাগুলা, সামাজিকতার যে খেলা, অন্য বাচ্চাদের সাথে মিশা, বা একটা জিনিস মনোযোগ দেওয়া, বা অপেক্ষা করা বোঝা, টার্ন টেকিং বোঝা, শেয়ারিং। টার্ন টেকিংটা মানে কি? মানে আমরা একসাথে বসে খেলবো, এখন আমার কাছে বলটা আসছে, ও ওয়েট করবে, ওর কাছে বলটা যাবে, এইভাবে টার্ন টেকিং করে খেলাটা, আদান প্রদান করাটা, এগুলো অনেক বাচ্চারা পারে না। শেয়ারিংটা অনেক বাচ্চারা পারে না। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে অকুপেশনাল থেরাপিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং চোখের সাথে চোখ, তাকায় কথা বলার যে ব্যাপারটা, সেটাও কিন্তু অকুপেশনাল থেরাপিস্টরা সুন্দরভাবে কাজ করে বাচ্চার আই কন্ট্যাক্ট ডেভেলপমেন্টের জন্য। এই জিনিসটা আপনারা খেয়াল করতে হবে।
4 নম্বর যেটা জিনিসটা হলো যে অভিভাবক প্রশিক্ষণ, এবং আপনারা জানেন যে অকুপেশনাল থেরাপিস্টদের মেইন কাজটাই হলো অভিভাবককে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা, যেন অভিভাবকটা বাসায় যেন শিশুর সাথে সুন্দরভাবে কাজ করতে পারে। জি, অভিভাবক প্রশিক্ষণ, অভিভাবককে বোঝাতে হবে যে এই যে ভিজুয়াল শিডিউল গুলা আমরা প্রতিনিয়ত বলি যে আপনারা কেন ভিজুয়াল শিডিউল তৈরি করতেছেন না, রুটিন তৈরি করতেছেন না। যেমন আমাদের কিছু রুটিন থাকে, আমরা কখন কোন সাবজেক্টটা বলবো, কখন কোন কাজটা করবো, এগুলো কিন্তু আমরা নোট ডাউন করি, টু ডু লিস্ট করি। তেমনি বাচ্চার জন্য যদি একটা ভিজুয়াল শিডিউল থাকে, ভিজুয়াল শিডিউল বাচ্চারা কিন্তু বলা হয়ে থাকে যে বাচ্চারা ভিজুয়াল লার্নার বেশি। যদিও আমাদের রিসার্চে বা আমাদের অভিজ্ঞতায় আমরা বুঝি যে বাচ্চারা 3 ভাবে শিখে। একটা হলো কাইনেসিটিক লার্নার, কাজ করে শিখে, আরেকটা হলো অডিটরি লার্নার, কানে শুনে, আরেকটা হলো চোখে দেখে, ভিজুয়াল লার্নার। তাহলে মানুষ 3 ধরনের লার্নার। তো আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চার কোন সাইডটা স্ট্রং বেশি, সে কি ভিজুয়াল লার্নার, না অডিটরি লার্নার, না কাইনেসিটিক লার্নার। যেই সাইডটা যে বাচ্চার স্ট্রং তাকে সেই জিনিসটা বেশি করাতে হবে। এই ট্রেনিংটা কিন্তু আমরা প্যারেন্টসকে দিয়ে থাকি, এবং আমাদের অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝে যাই যে বাচ্চাটা আসলে কোন সাইডটা স্ট্রং এবং প্যারেন্টসের কি ধরনের এডুকেশন দরকার বাচ্চার সাথে বাসায় কাজ করার জন্য। আমাদের একটা প্যারেন্টস ট্রেনিং আছে, আপনারা যারা আগ্রহী, সেটা হলো বেসিক একটা প্যারেন্টস ট্রেনিং। এটা 5 দিনের একটা কোর্স, সেটা আপনারা করে নিতে পারেন। পৃথিবী যেখানেই থাকুন আমাদের সাথে আপনারা এই ট্রেনিংটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্যারেন্টস ট্রেনিং এর মাধ্যমে আপনারা জেনে যাবেন আপনার বাচ্চার দুর্বলতাগুলো কি, এবং বাসায় শিশুর সাথে কি কি কাজ করবেন সেই অনুযায়ী আপনাকে তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, লাস্টে যেটা হলো ফাইনাল হলো স্পিচ থেরাপিস্টের সাথে সমন্বয় করা। যেমন একজন স্পিচ থেরাপিস্ট স্পিচ দিলে বাচ্চার সাথে কাজ করতেছে, কিন্তু তার সেন্সরি সিস্টেমটা অনেক দুর্বল, হ্যাঁ, তার ওরাল মোটর মাসেল গুলো অনেক দুর্বল, সে কিন্তু তার সাথে পরিপূর্ণভাবে কাজ করতে পারবে না। এর জন্য আমরা বলি যে এমডিটি, মানে মাল্টি ডিসিপ্লিনারি টিম। আমরা কিন্তু একসাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাল্টি ডিসিপ্লিনারি টিমের মেইন যে কাজটা, সেই কাজটাই হলো আপনার যে মানে একজন আরেকজনকে সাহায্য করা। যেমন মনে করেন যে অকুপেশনাল থেরাপিস্ট, আমার এরিয়া হলো যে সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, সেটা নিয়ে আমি কাজ করলাম। এবং আপনার স্পিচ থেরাপিস্টের কাজ হলো যে আপনার তার ওরাল মোটরটা নিয়ে কাজ করে, স্পিচ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তাহলে আমার কাজটা হলো আমি তার সেন্সরি সিস্টেমটা নিয়ে কাজ করব, তো আমি তার খাবারের সমস্যাটা নিয়ে কাজ করব, মাংসপেশিগুলো দুর্বল সেটা নিয়ে কাজ করব, এবং স্পিচ থেরাপিস্ট সেটাকে ব্যবহার করে সুন্দরভাবে বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এইভাবেও কিন্তু আমরা কাজগুলা করতে পারি। এইভাবে আমরা কাজগুলা করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে একটা বাচ্চার যে স্পিচ থেরাপির সাথে পরিশেষে বলবো যে স্পিচ দিলে একটা শিশুর মূল ভিত্তিটা, যে ফাউন্ডেশনটা হলো তার সেন্সরি সিস্টেম। তার সেন্সরি সিস্টেমটা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু বাচ্চাটা স্পিচ ডিলেটা থেকেই যাবে। এই জন্য অকুপেশনাল থেরাপিস্টের সাথে কাজ করতে হবে সমন্বয় হয়ে। যখন আপনারা স্পিচ থেরাপিটা নেবেন, দেখবেন যে বাচ্চার স্পিচ ডিলেটা খুব দ্রুত রিকভারি করবে। তো আপনাদের যে সকল শিশুদের স্পিচ ডিলে আছে, এখনো কথাটা বলতে পারতেছে না বা স্পিচ ডিলে আছে, তারা অতি সত্বর থেরাপি সেন্টারগুলোতে আসবেন। থেরাপি সেন্টারগুলোতে এসে আপনারা অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন, এবং স্পিচ থেরাপিস্টের সাথে শরণাপন্ন হয়ে আপনারা সুন্দর একটা প্রোগ্রাম করে তাদের সাথে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।